আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া আছে। প্রথম যেই তথ্যটা এখানে বলা হয়েছে, একটি সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। তো একটা কোণকের উচ্চতা এবং আয়তন দেওয়া আছে। এই যে এটা হচ্ছে কোণক। কোন আইসক্রিম আপনারা খেয়েছেন, এছাড়া জন্মদিনে শিশুদের মাথার মধ্যে যে একটা টুপির মতো পড়ায়, তো এটা হচ্ছে কোণক। তো কোণকের উচ্চতা কিন্তু দুইটা, একটা হচ্ছে উচ্চতা আর একটা হেলানো উচ্চতা। হ্যাঁ, এই যে ভূমির যে কেন্দ্র, এখান থেকে আমি লম্ব আঁকি, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে হেলানো উচ্চতা, বাঁকা করে দেওয়া। তো উচ্চতার মান দেওয়া আছে 12, আর কোণকের আয়তন দিয়ে দিছে 100 পাই। 2 নাম্বার তথ্য, পি কিউ আর এস একটা চতুর্ভুজ, চতুর্ভুজের নাম দিয়ে দিছে পি কিউ আর এস। এই চতুর্ভুজের পি কিউ, কিউ আর, আর এস, পি এস চারটা বাহু, এদের মধ্যবিন্দু যথাক্রমে এ বি সি ডি। চারটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। পি কিউ বাহুর মধ্যবিন্দু এ, কিউ আর বাহুর মধ্যবিন্দু বি, আর এস বাহুর মধ্যবিন্দু সি, পি এস বাহুর মধ্যবিন্দু ডি। তো এই হচ্ছে উদ্দীপকে দেওয়া দুইটা তথ্য। ক নাম্বার প্রশ্নে বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করো। একটি গোলক, গোলকের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার, গোলকের আয়তন নির্ণয় করতে বলছে। একেবারে সহজ, এই ব্যাসার্ধ দিয়েই আয়তনটা নির্ণয় করা হয়ে যাবে। আমরা জানি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। আমি এখন 4/3 পাই এর মান 3.1416 এবং আর মানে ব্যাসার্ধ 3 এখানে কিউব ঘন সেন্টিমিটার। এবার আপনি যখন এটা ক্যালকুলেশন করবেন, রেজাল্ট চলে আসবে 3 কিউব মানে 27। পুরোটা যখন আপনি ক্যালকুলেশন করবেন, রেজাল্ট আপনার সামনে চলে আসবে। কত আসবে রেজাল্ট? এই যে দেওয়া রেজাল্ট আসবে 113.0676 ঘন সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা যেই গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, সেই গোলকের আয়তন 113.0976 ঘন সেন্টিমিটার। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখন খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলছে কোণকটির হেলানো উচ্চতা নির্ণয় করো। হেলানো উচ্চতা মানে হচ্ছে এল। তো এল এর মান নির্ণয়ের সূত্র √/h² প্লাস আর স্কোয়ার। তো কোণকের উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এইচ এর মান দেওয়া আছে 12। তুমি এখানে 12 বসিয়ে স্কোয়ার দিব। তবে আর ব্যাসার্ধ, এই কোণকের ব্যাসার্ধ তো দেওয়া নাই, তো আমাকে আগে ব্যাসার্ধটা বের করে নেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাসার্ধটা বের করব। এই যেখানে আয়তন দেওয়া আছে না, এই আয়তন থেকেই ব্যাসার্ধটা চলে আসবে। আয়তন থেকেই ব্যাসার্ধটা চলে আসবে। চলেন আমরা এখন অঙ্কটা করি। আমরা আনুমানিক একটা কোণকের চিত্র আঁকলাম। চিত্রটা এঁকে দেখাচ্ছি যে ভূমির এই যে ব্যাসার্ধ হচ্ছে আর, এই হচ্ছে উচ্চতা, যেটাকে আমরা এইচ বলবো 12 সেন্টিমিটার। এটা হচ্ছে হেলানো উচ্চতা, যাকে ইংরেজিতে বলা হয় ল্যাটারাল হাইট। কি বলা হয়? ল্যাটারাল হাইট বা হেলানো উচ্চতা। তো সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা দেওয়া আছে 12, আয়তন দেওয়া আছে 100 পাই। এখানে ভি লেখা, ভি মানে হচ্ছে ভলিউম অর্থাৎ আয়তন। তো ধরি সমবৃত্ত ভূমি কোণকের ভূমির ব্যাসার্ধ আর, কোণকের হেলানো উচ্চতা এল। তো আমরা জানি যে উদ্দীপকে উল্লেখ করা আছে এই কোণকের আয়তন হলো 100 পাই। সবার মনে আছে না? প্রথম যেই তথ্যটা, কোণকের আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। তো এখন কোণকের আয়তন নির্ণয়ের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে কোণকের আয়তন নির্ণয়ের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো উদ্দীপকে বলা আছে কোণকের আয়তন 100 পাই, তার মানে এই সূত্র ব্যবহার করে যে ফলাফল পাওয়া যাবে সেটা 100 পাই। এই সূত্র ব্যবহার করে যে ফলাফল পাওয়া যাবে সেটা 100 পাই। তাহলে আমরা এখানের মধ্যে ইকুয়াল টু চিহ্ন দিয়ে 100 পাই লিখে ফেললাম। এটাও আয়তন, এটাও আয়তন, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে মান। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করলেই ফলাফলটা আসবে আমাদের সামনে। আমরা আর এর মান পাবো। তো এখন দেখেন আর, কিন্তু জানি না আর এর মান। এইচ, এইচ মানে উচ্চতা 12 বসাইলাম। তো এখন আমার উদ্দেশ্য এই আর স্কোয়ারের মান বের করা। বলবেন কেন? কারণ আমি এল এর মান বের করতে চাই। এল মানে হেলানো উচ্চতা। এটা তো আমার প্রশ্ন যে এল এর মান বের করো। তো এল এর মান কীভাবে করে বের করে? √/h² প্লাস আর স্কোয়ার। তো আমি এইচ না হয় জানি 12, এবার স্কোয়ার দিব, কিন্তু আর এর মান কি আমার জানা আছে? সেটাই এখন এখান থেকে আসবে। কিভাবে করে আসবে দেখেন।
এই যে 12 এখানে গুণ আকারে আছে, এই সিরে আসলে হবে ভাগ। তারপরে এই যে পাই এখানে গুণ আকারে আছে, এখানে আসলে হবে ভাগ। এরপরে এই যে 3 এখানে ভাগ আকারে আছে, এই দেখেন এই যে ভাগ, ভাগ দিয়ে 3, তাহলে এটা এই সিরে আসলে হবে গুণ, তাহলে উপরে হবে গুণ। কারণ এখানে এটা ভাগ, ওই সিরে গেলে গুণ, গুণ মানে মান বাড়বে, তাহলে 3 উপরে যাবে। যদি ভাগ হইতো তাহলে সে নিচে যাইতো, নিচে গেলে মান কমবে, উপরে গেলে মান বাড়বে। কথাটা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই 3 এখানে ভাগ আকারে আছে, এই সিরে আসলে গুণ হবে, উপরে যাবে। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই ইন্টু 3 ডিভাইড বাই 12 ইন্টু পাই। এখন আমরা যদি কাটাকাটি করি, 3 12-র মধ্যে 4 বার যায়, 4 100-র মধ্যে 25 বার যায়, পাই পাই কাটা। তাহলে আর স্কোয়ারের মান 25, আর স্কোয়ারের মান 25, আর স্কোয়ারের মান কত? 25। ওকে, ঠিক আছে। হেলানো উচ্চতা আমরা জানি এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো আর স্কোয়ারের মান তো 25, তো ডাইরেক্ট 25 লিখে ফেলেন। যদি আপনি এখান থেকে আর এর মান বের করতে চান তাহলে বের হবে 5, কারণ আপনি যখন রুট করবেন 25কে তখন 5 বের হবে। তো একবারই লিখে দেন না, আর স্কোয়ার মানে 25, তাহলে আর স্কোয়ার মানে 25। তো 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 12 স্কোয়ার মানে 144, আর এখানে 25, তার মানে রুট ওভার 169, আর 169 মানে 13, কত? 13। তাহলে 169কে রুট করলে 13 হয়, 169কে রুট করলে 13 হয়, তাহলে এল এর মান 13, এল এর মান কত? 13। তাহলে আমাদেরকে যেই কোণকটি দেওয়া হয়েছে সেই কোণকটির হেলানো উচ্চতা 13 সেন্টিমিটার, সেই কোণকটির হেলানো উচ্চতা 13 সেন্টিমিটার। এই যে সমবেত ভূমি কোণকের উচ্চতা 12। আমরা যদি এখানের মধ্যে একটুখানি চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে কোণকটা, তো কোণকের উচ্চতা হচ্ছে 12, তারপরে এটা হচ্ছে 5 মানে ব্যাসার্ধ, আর হেলানো উচ্চতা হচ্ছে 13, হেলানো উচ্চতা কত? 13, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমাদেরকে খ নম্বর প্রশ্নে এটাই বলেছিল, কোণকটির হেলানো উচ্চতা নির্ণয় করো, আমরা হেলানো উচ্চতা নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলছে, গ নম্বর প্রশ্নে কি বলছে? গ নম্বর প্রশ্নে বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে? এবিসিডি যে একটি সামান্তরিক এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। এবিসিডি কোথায়? উদ্দীপকে বলা আছে 2 নম্বর যে তথ্যটা, পি কিউ আর এস একটা চতুর্ভুজ, পি কিউ আর এস একটি চতুর্ভুজ, পি কিউ আর এস একটি চতুর্ভুজ। এবার বলল পি কিউ বাহুর মধ্যবিন্দু এ, তারপরে কিউ আর বাহুর মধ্যবিন্দু বি, আর এস বাহুর মধ্যবিন্দু সি, পি এস বাহুর মধ্যবিন্দু ডি। ওকে, এবার এ বি সি ডি একটি সামান্তরিক। আচ্ছা, এ বি সি ডি একটি সামান্তরিক হইতে হইলে আগে তো চতুর্ভুজ হওয়া লাগবে, এ বি সি ডি একটি চতুর্ভুজ হওয়া লাগবে, তারপরে সেখানে বৈশিষ্ট্য থাকলে এটা সামান্তরিক হবে। সামান্তরিকের যে বৈশিষ্ট্য আছে, মানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তো এখন দেখেন, আমি যদি এ আর বি যুক্ত করি, বি আর সি যুক্ত করি, সি আর ডি যুক্ত করি, ডি আর এ যুক্ত করি, তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ হইল। এখন এ বি সি ডি একটা চতুর্ভুজ হইল, ঠিক আছে, তবে এটা সামান্তরিক কিনা? সামান্তরিক হইতে হলে শর্ত কি? বিপরীত বাহুগুলো সমান হতে হবে, সমান্তরাল হতে হবে। বিপরীত বাহুগুলো সমান হতে হবে, সমান্তরাল হতে হবে। তাহলে এখানের মধ্যে যদি এ বি এবং সিডি, এ বি এবং সিডি বা ডিসি যেটাই বলেন না কেন, এ বি ডিসি, তারা যদি সমান হয় এবং সমান্তরাল হয়, এডি এবং বিসি তারা যদি সমান হয় এবং সমান্তরাল হয়, তাহলে এই এবিসিডি চতুর্ভুজটা একটি সামান্তরিক হবে। ওকে, তাহলে এখন আমাদেরকে তারা বলছে এটা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করার জন্য, অর্থাৎ ভেক্টরের অঙ্ক। এটা কিসের মাধ্যমে করতে হবে? ভেক্টরের মাধ্যমে। একদম সহজ, একদম সহজ। আমাদেরকে শুধু 2টা ধাপ মানতে হবে। কয়টা ধাপ মানতে হবে? 2টা ধাপ। 2টা স্টেপ ফলো করলেই আমাদের এই অঙ্কের সমাধানটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব। চলেন আমি শুরু করি। আমি অঙ্কটা আপনাদেরকে একদম লিখেই করানোর চেষ্টা করব, যেহেতু এটা ভেক্টরের অঙ্ক, ভালো করে বোঝানোর বিষয় আছে। আমি লিখেই করাবো এবং খুব সহজভাবে, কোনো সমস্যা নেই। চলেন, এই যে দেখেন, আমরা এখানের মধ্যে যে বিষয়টা লিখলাম, মনে করি পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ, এখানে মনে করা করে কিছু নাই। হ্যাঁ, এখানে মনে করা করে কিছু নেই, এটা দেওয়াই আছে। পি কিউ আর এস চতুর্ভুজের এরা যে বাহু আর তাদের মধ্যবিন্দু যে এইগুলো, এটা উদ্দীপকেই বলা আছে, সুতরাং এখানে মনে করি দেওয়ার দরকার নেই। এখানে আপনারা দেওয়া আছে লিখবেন। কি লিখবেন? দেওয়া আছে, কমা চিহ্ন দিয়ে। এবার পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ, কিউ আর, আর এস, পি এস এর মধ্যবিন্দু, এই যে দেখেন, যথাক্রমে এ, বি, সি, ডি। এবার এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি। ওকে,
প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। ABCD একটি সামান্তরিক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য প্রথমে আমরা যেই কাজটা করব, আমরা এখানের মধ্যে প্রত্যেকটা বাহুকে, আচ্ছা এটা আগে একটু বলে নিই, ভেক্টরের চিহ্ন তো দিতে হবে, কারণ ভেক্টর দিক দেখাইতে হবে না, দিক, এটা কোন দিকে যাচ্ছে দিক তো দেখাইতে হবে, চিহ্ন দিতে হবে। তো এখন দেখেন PQ, আমি আগে P বলতেছি পরে Q বলতেছি, তার মানে P। তো আমাদেরকে প্রত্যেকটা বাহুতেই ভেক্টরের চিহ্ন দিতে হবে, অর্থাৎ আদি বিন্দু এবং অন্তবিন্দু আমাদেরকে দেখাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে PQ, P থেকে আরম্ভ হয়েছে কিউতে গিয়ে শেষ হয়েছে, তাহলে P থেকে Q এর দিকে যাচ্ছে। ওকে, QR, তার মানে Q থেকে R এর দিকে যাচ্ছে। RS, R থেকে S এর দিকে যাচ্ছে। SP, S থেকে P এর দিকে যাচ্ছে। আবার A থেকে B এর দিকে যাচ্ছে। B থেকে C এর দিকে যাচ্ছে। C থেকে D এর দিকে যাচ্ছে। D থেকে A এর দিকে যাচ্ছে। মাঝখানের যে PR নামের একটা কর্ণ দিয়েছি, এটা প্রথমেই আমরা দেই নাই, এটা মূলত অঙ্ক করতে 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 এক পর্যায়ে গিয়ে অঙ্কের প্রমাণের সুবিধার্থে আমরা PRটা দিয়েছি। প্রথমে যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো অনুযায়ী এখনো পর্যন্ত আমরা কর্ণ দেই নাই। PQRS একটি চতুর্ভুজ, ABCD এরা হচ্ছে মধ্যবিন্দু, তাদেরকে আমরা কানেকশন করলাম, ABCD একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, আমরা এইমাত্র চিহ্নগুলো দিলাম। এখন অঙ্কের সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে একটা কর্ণ আমরা আঁকলাম, এটা কর্ণটা আঁকার কারণে আমাদের অঙ্কটা প্রমাণ করতে সুবিধা হবে এবং এটা আমাদের লাগবে। তো আমরা P এবং R যুক্ত করলাম। PR, দেখেন দেখেন কি বললাম, PR অর্থাৎ P থেকে R এর দিকে যাচ্ছে, আদিবিন্দু অন্তবিন্দু। আচ্ছা, তো চিহ্নগুলো দেওয়া হইল, দেওয়াই আছে আগে থেকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই যে PQ বাহু, এই PQ ভেক্টর, PQ ভেক্টর এটা কয় অক্ষরে লেখা হয়েছে? 2 অক্ষরে। PQ 2 অক্ষরে। আমি এটাকে 1 অক্ষরে প্রকাশ করতে পারি। কেমন 1 অক্ষর? প্রথম যেই অক্ষরটা আছে তাকে আমি ছোট হাতের অক্ষর দিয়ে নিচে একটা দাগ দেব। তাহলে PQ ভেক্টর, এটা কি 2 অক্ষরে লেখা? তাকে এখন সংক্ষেপে 1 অক্ষরে আমরা বলতে পারি P ভেক্টর। তারপর QR ভেক্টর, তো প্রথমে কি আছে? Q, আমরা এটাকে ছোট হাতের Q নিচে একটা দাগ, তাহলে Q ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। RS ভেক্টর, তাকে এই যে আদিবিন্দু যেটা R, এটাকে ছোট হাতের R লিখে নিচে দাগ দিলাম, তাহলে R ভেক্টর। RS ভেক্টরকে R ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। SP ভেক্টর, তাহলে এটাকে আমরা আদিবিন্দু S, এটাকে ছোট হাতের অক্ষর লিখে নিচে দাগ দিলাম, S ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এরকম 2 অক্ষরে যেই ভেক্টরগুলোকে লেখা হয়েছে তাদেরকে আমরা 1 অক্ষরে প্রকাশ করতে পারি। এতে করে অঙ্কটা সংক্ষিপ্ত হবে, ছোট হবে, বারে বারে 2 অক্ষর করে লিখতে হবে না। আমি PQ ভেক্টর বারে বারে না লিখে এটার পরিবর্তে ছোট করে P ভেক্টর লিখতে পারি। আমি যখন P ভেক্টর দেখব আমি বুঝে যাব PQ এর কথা বলা হচ্ছে। আমি যখন Q ভেক্টর দেখব আমি বুঝে যাব QR ভেক্টরকে বোঝানো হচ্ছে। S ভেক্টর দেখব আমি বুঝবো SP ভেক্টরকে বোঝানো হচ্ছে। ওকে, ঠিক আছে। আমি প্রথমে সব কথাগুলো আগে আপনাদের সামনে বলে নিচ্ছি, এরপর এক নাগারে লাইন বাই লাইন দেখাবো। তাহলে আমরা এখানে প্রত্যেকটা 2 অক্ষরের যে ভেক্টর তাদেরকে 1 অক্ষরে প্রকাশ করে দেখাচ্ছি, 1 অক্ষরে প্রকাশ করে দেখাচ্ছি। এবার আমরা P, R যোগ করি, তাহলে PR ভেক্টর। ওকে, এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে, এবার অঙ্কের শুরুতে এই গ নাম্বার এর শুরুতে আমি বলছিলাম যে এই অঙ্কটা প্রমাণ করতে হলে ABCD একটি সামান্তরিক, এটা প্রমাণ করতে হলে আমাকে জাস্ট 2টা ধাপ মানতে হবে। প্রথম ধাপে আমি ছোট ছোট ত্রিভুজগুলোকে নিয়ে কাজ করব, দ্বিতীয় ধাপে আমি বড় ত্রিভুজগুলো নিয়ে কাজ করব। সহজ কথা। প্রথমে আমি ছোট ছোট ত্রিভুজগুলোকে নিয়ে কাজ করব, পরবর্তীতে আমি বড় ত্রিভুজগুলোকে নিয়ে কাজ করব। তাহলে এই 2টা কাজ আমাদেরকে করতে হবে, ছোট ছোট ত্রিভুজগুলো আর বড় ত্রিভুজ। এই 2টা কাজ করলেই আমার এটা সামান্তরিক প্রমাণের সব কাজ শেষ। তো এখন এই যে ত্রিভুজগুলো নিয়ে যে কাজ করবো, এখানে আমরা ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব, অঙ্ক শেষ হয়ে যাবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব, অঙ্ক শেষ হয়ে যাবে। তো এখন দেখেন আমরা কীভাবে করে করতে পারি। আমি যদি এই যে এইভাবে করে দেখাই, AQB ছোট্ট একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, AQB, BRC ছোট একটা ত্রিভুজ, তারপরে DCS একটা ছোট একটা ত্রিভুজ, APD একটা ছোট একটা ত্রিভুজ, তাই না?
তাহলে ছোট ছোট 4টা ত্রিভুজ দেখা যাচ্ছে, ছোট ছোট 4টা ত্রিভুজ দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো প্রথমে এই ছোট ছোট 4টা ত্রিভুজের কাজ শেষ করে আমরা বড় ত্রিভুজের কাছে যাব। পি কিউ আর একটা বড় ত্রিভুজ, পি এস আর একটা বড় ত্রিভুজ। আশা করি আপনাকে আমি কথাটা বুঝাইতে পারছি। আমি প্রথমে শুধু এই কথাগুলো সব বলে নিচ্ছি, এরপরে এক নাগারে আমি অঙ্কটা সামনের দিকে আগাবো। তাহলে প্রথমে ছোট ছোট ত্রিভুজগুলোকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে অঙ্কটা করে ফেলবো। এরপরে আমি বড় ত্রিভুজগুলোকে ওই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ব্যবহার করে অঙ্কটা করে ফেলবো। আচ্ছা, তো এখন চলেন শুরু করি। তাহলে এই যে চিত্রটা, আমি এখন চিত্রটাকে নিয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমি এদেরকে ওই যে এক অক্ষরে যেগুলো লিখেছিলাম, যেমন পি কিউ ভেক্টর, তাকে আমরা লিখেছি পি ভেক্টর, ছোট হাতের পি ভেক্টর দিয়ে। তারপরে কিউ আর ভেক্টর, তাকে আমরা লিখেছি ছোট হাতের কিউ ভেক্টর দিয়ে। তারপর আর এস ভেক্টর, আমি পুরোটা লিখে লিখে দেখাবো ইনশাল্লাহ। আর এস ভেক্টর, তাকে আমরা ছোট হাতের আর ভেক্টর দিয়ে লিখেছি। এসপি ভেক্টর, তাকে আমরা ছোট হাতের এস ভেক্টর দিয়ে লিখেছি। এখন আমরা যদি লেখাগুলোকে একপাশে নিয়ে আসি, দিকে একপাশে নিয়ে আসলাম। এখন আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করা শুরু করব। প্রথমে এ কিউ বি, এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, এ কিউ বি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দিকে যদি তাকাই, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি প্রয়োগ করি এখানে, তাহলে এ কিউ কিউ বি এ বি, এ কিউ কিউ বি এ বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমি লিখতে পারি। আশা করি আপনারা সবাই ভেক্টরের যেই চ্যাপ্টারটা, সেটা থেকে এটার বেসিক সহ বিস্তারিত জিনিসটা শিখে ফেলছেন। তো এখন দেখেন, এ থেকে কিউ এর দিকে তীর চিহ্ন, আবার সেখান থেকে বি এর দিকে তীর চিহ্ন, এ কিউ কিউ বি যোগ করলে যোগফল হবে এ বি ভেক্টরের সমান। এ কিউ ভেক্টর এবং কিউ বি ভেক্টর, এ কিউ ভেক্টরের আমরা বলতে পারি এখানের মধ্যে এটা আদিবিন্দু, এটা অন্তবিন্দু। আবার কিউ বি ভেক্টরের এটা আদিবিন্দু, এটা অন্তবিন্দু। তাহলে এই ভেক্টরের অন্তবিন্দু, এই ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে, এজন্য এরা দুইটা যোগ হইছে। এ কিউ ভেক্টর প্লাস কিউ বি ভেক্টর, যোগফল কত? এ বি ভেক্টর। ওকে ঠিক আছে, তাহলে আমরা সেই হিসেবে লিখি। এখানের মধ্যে আমরা লিখতে পারি এ কিউ ভেক্টর প্লাস কিউ বি ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর। এ কিউ ভেক্টর, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন যে এ হচ্ছে মধ্যবিন্দু, পি কিউ এর মধ্যবিন্দু, পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে আমরা এ কিউকে বলতে পারি পি কিউ এর অর্ধেক, তাই না? এ কিউ হচ্ছে পি কিউ এর অর্ধেক, এ কিউ হচ্ছে পি কিউ এর অর্ধেক, কারণ এ তো মধ্যবিন্দু, তার মানে পুরাটার এটা অর্ধেক, তাহলে পি কিউ এর অর্ধেক। তাহলে এ কিউ মানে হাফ পি কিউ, এ কিউ মানে হাফ পি কিউ ভেক্টর। আমরা এ কিউ ভেক্টরের পরিবর্তে বললাম হাফ পি কিউ ভেক্টর। কিউ বি, আচ্ছা বিও তো মধ্যবিন্দু, তাহলে কিউ বি এটা কি? এটা হচ্ছে কিউ আর এর অর্ধেকের সমান। কিউ বি এটা হচ্ছে কিউ আর এর অর্ধেকের সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি হাফ কিউ আর ভেক্টরের সমান। ওকে, এবি ভেক্টর যা আছে তাই, কারণ এখানের মধ্যে কোনো আমি অর্ধেক পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা হইল। এবার পরবর্তী লাইনে যাই। আমরা যেই ত্রিভুজটা নিয়ে কথা বলতেছি, শুধু সেই ত্রিভুজটা নিয়ে আমরা কথাবার্তা সামনের দিকে আগাবো। হাফ কমন নিতে পারি, পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর। হাফ পি কিউ ভেক্টরের পরিবর্তে পি ভেক্টর মানে সংক্ষেপে লিখলে, আর এখানে কিউ ভেক্টর এ বি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বি ভেক্টর ইকুয়াল টু হাফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার সময় এসে গেছে। কি শিক্ষা নেওয়ার সময় এসে গেছে? সেটা হচ্ছে এবি ভেক্টরের দিকে একটু তাকান। এই যে এবি ভেক্টর, এই যে এ এখানে আছে, বি এখানে আছে। এবার এখানে যে ফলাফল আসছে তার দিকে তাকান। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর তার অর্ধেক। এবি ভেক্টরের মান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর তাদের সমষ্টির, মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর অর্ধেকের সমান। তো এ এটা একটা মধ্যবিন্দু,
এই এ যেই রেখার উপরে আছে, এ বিন্দুটা যেই রেখার উপরে আছে সেই ভেক্টরের আদি বিন্দুর নামটা কিন্তু এখানে আসছে। মানে আমরা তাকে সংক্ষেপে যেটা বলেছিলাম, আমি আবারও বলতেছি, এ বি ভেক্টর, অর্থাৎ এই যে এ আর এই যে বি, তো এই এ বিন্দুটা যেই ভেক্টরের উপরে আছে, যেই রেখার উপরে আছে, সেই রেখাটাকে আমরা সংক্ষেপে যেটা বলেছিলাম পি কিউ, তাকে আমরা সংক্ষেপে কি বলেছিলাম? পি ভেক্টর। পি কিউ ভেক্টরকে তাকে আমরা সংক্ষেপে কি বলেছিলাম? পি ভেক্টর। তাহলে আমরা দেখলাম যে এ বিন্দুটা যেই রেখার উপর আছে সেই রেখাটাকে আমরা সংক্ষেপে বলেছিলাম পি ভেক্টর, আর বি বিন্দুটা যেই রেখার উপরে আছে সেই রেখাটাকে আমরা সংক্ষেপে কি বলেছিলাম? কিউ ভেক্টর। কারণ বি বিন্দুটা আছে কিউ আর ভেক্টরের উপরে, বি বিন্দুটা আছে কিউ আর ভেক্টর এর উপরে, তাহলে আমরা এটাকে সংক্ষেপে বলেছিলাম কিউ ভেক্টর। এখান থেকে কিন্তু আমি কিন্তু এই কথাটা এমনি এমনি বলতে চাই, আপনি ভাবছেন যে এটা কেন বলতেছেন আপনি, এটা দরকার আছে, কারণ এই কথাটা বুঝে গেলে আপনি এরপরে অনেকগুলো লাইন না লিখলেই হয়ে যাবে, খুব সহজে অনুরূপভাবে লিখে আমরা সামনের দিকে আগায় যাব। আমি আবারও বলতেছি, এ বি ভেক্টর, এটা আমি যদি এখানে তাকাই, এ বিন্দুটা যেই রেখার উপরে আছে সেই রেখাটার সংক্ষিপ্ত নাম আমরা দিয়েছিলাম পি ভেক্টর, সেটা এখানে আছে, এবং বি বিন্দুটা যেই রেখার উপরে আছে সেই রেখার সংক্ষিপ্ত যেই নাম কিউ ভেক্টর, সেটা এখানে আছে। তাহলে এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমি যদি প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ত্রিভুজটাতে আসি, ত্রিভুজ বি আর সি, এই ত্রিভুজটার মধ্যে যদি তাকাই, বি আর সি, বি আর সি, তো এই যে বি আর সি ত্রিভুজটা দেখতেছেন না, এখানে আমরা এই যে বিসি, এই বিসি ভেক্টরের মান ডাইরেক্ট লিখতে পারবো। এখন আমরা বলবো অনুরূপভাবে। কিভাবে? অনুরূপভাবে। অনুরূপভাবে মানে একটু আগে এবি ভেক্টরের মান বের করার জন্য যা যা করেছিলাম, যেই প্রক্রিয়া অবলম্বন করেছিলাম, ওই একই প্রক্রিয়া যদি আমি অবলম্বন করি, তাহলে আমি বিসি ভেক্টরের মান কি পাবো? বিসি ভেক্টর ইকুয়াল টু হাফ। এবার দেখেন বি বিন্দুটা কোথায় আছে? এখানে। বি বিন্দুটা যেই রেখার উপরে আছে সেই রেখাটা কিউ আর, তাকে আমরা সংক্ষেপে বলেছিলাম কিউ ভেক্টর, এরপরে প্লাস চিহ্ন দিব। এবার সি বিন্দুটা যেই রেখার উপরে আছে সেই রেখাটা আর এস, আর এস কে আমরা সংক্ষেপে কি বলেছিলাম? ছোট হাতের আর ভেক্টর। এই হচ্ছে বিষয়। দেখেন, এটা যদি আমি এখন ত্রিভুজ বিধি প্রয়োগ করে পুরাটা লিখে ডিটেলসে করতে যাই, লম্বা হয়ে যাইত, কিন্তু যেহেতু আগেই আমি লম্বা করে একবার করছি, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমি এখন বললাম অনুরূপভাবে এটার ফলাফল, অনুরূপভাবে এই ফলাফল, অনুরূপভাবে এই ফলাফল, অঙ্কটা ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এই ত্রিভুজ নিয়ে কথাবার্তা বলা হইল, তাই না? এবার আমরা এই অনুরূপভাবেই আমরা যদি এই ত্রিভুজটার এখানে আসে, যে সিএসডি মানে সিডিএস, সিডিএস এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, তাহলে সেই ক্ষেত্রে সিডি এটার মান আমরা কেমনটা পেতে পারি? সিডি, সিডি ভেক্টরের মান কেমন পেতে পারি? সিডি ভেক্টর ইকুয়াল টু হাফ। এবার দেখেন সি বিন্দুটা যেই রেখার উপরে আছে আর এস, আর এসকে আমরা সংক্ষেপে বললাম আর ভেক্টর, তারপরে প্লাস এটাকে আমরা বলতাম এসপি, এসপিকে সংক্ষেপে বলতাম এস ভেক্টর। দেখছেন কি সংক্ষেপে হয়ে যাচ্ছে? আশা করি আপনারা এখন জিনিসটা ধরতে পারছেন। এবার আমরা এর পরেরটাতে যাই। আমরা যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, এই যে এখানে যেই ত্রিভুজটা আছে এডিপি, হ্যাঁ এডিপি, এই ত্রিভুজের দিকে যদি তাকাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানের মধ্যে এই ডিএ, এই যে তীর চিহ্নটা এই দিকে দেওয়া, ডি থেকে এ এর দিকে, তাহলে ডিএ ভেক্টরের মান আমি বের করতে চাই। ডিএ ভেক্টর কি হবে? হাফ। আচ্ছা, ডি যেখানে আছে এটা হচ্ছে এসপি, তাহলে ছোট হাতের এস ভেক্টর প্লাস পি ভেক্টর। এই হচ্ছে বিষয়। আমাদের অনেকখানি সময় এবং লেখা বেঁচে গেছে। একবার ডিটেলসে করে, এবার আমি বলছি অনুরূপভাবে, মানে এইটার মতো করে, এই সিস্টেমে এইভাবে করে রেজাল্টগুলো চলে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা পেলাম। আমরা এই এবি ভেক্টর বলতে কি বোঝানো হচ্ছে, বিসি ভেক্টর বলতে কি বোঝানো হচ্ছে, সিডি ভেক্টর বলতে কি বোঝানো হচ্ছে, এবং ডিএ ভেক্টর বলতে কি বোঝানো হচ্ছে, সেগুলো আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখন বড় ত্রিভুজে যাব। ছোট ত্রিভুজগুলোর কাজ শেষ। দুইটা ধাপ বলছিলাম না? প্রথম ধাপের কাজ শেষ। ছোট যেই ত্রিভুজগুলো, এই ছোট ত্রিভুজটা ব্যবহার করে এবির মান, এই ছোট ত্রিভুজ ব্যবহার করে বিসির মান, সিডির মান, ডি এর মান আমরা বের করে ফেলছি। এবার আমরা যাব বড় ত্রিভুজের কাছে। বড় ত্রিভুজ, বড় ত্রিভুজ হিসেবে আমরা এখানে প্রথমেই যেটা বলতে পারি,
পি কিউ আর, পি কিউ আর, এই ত্রিভুজটার দিকে আমরা তাকাইতে পারি, বড় ত্রিভুজ। দেখেন বড় বড় দুইটা ত্রিভুজ একত্রিত হয়ে কিন্তু একটা চতুর্ভুজ হয়ে গেছে। বড় বড় দুইটা ত্রিভুজ একত্রিত হয়ে একটা চতুর্ভুজ হয়ে গেছে। কিভাবে করে? এই দেখেন, এটা একটা বড় ত্রিভুজ, তাই না? এই যে পি কিউ আর, এই পি কিউ আর এটা একটা বড় ত্রিভুজ, তাই তো? পি কিউ আর একটা বড় ত্রিভুজ। আরেকটা বড় ত্রিভুজ কোনটা? আরেকটা বড় ত্রিভুজ এই যে পি এস আর, পি এস আর। তাহলে বড় বড় দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে পি কিউ আর, এটা একটা বড় ত্রিভুজ, পি এস আর এটা আরেকটা বড় ত্রিভুজ। দুইটা বড় ত্রিভুজ যখন একত্রিত হচ্ছে, মানে যোগ যোগ একত্রিত হচ্ছে, তখন কিন্তু আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। তো আমরা এখন বড় ত্রিভুজটা নিয়ে কথা বলবো, বড় ত্রিভুজটা নিয়ে কথা বলবো। পি কিউ আর ত্রিভুজ, এখানে একটু বড় করি আগে। প্রিয় শিক্ষার্থীরা, দেখতেছেন পি থেকে কিউ এর দিকে তীর চিহ্ন, কিউ থেকে আর এর দিকে তীর চিহ্ন এবং পি থেকে আর এর দিকে তীর চিহ্ন। তাহলে পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু পি আর, পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু পি আর। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইকুয়াল টু পি আর ভেক্টর। এটা আমরা লিখলাম। এখন দেখেন, এটা থাকুক। পি কিউ ভেক্টরকে আমরা যদি সংক্ষেপে লিখি, তাহলে পি ভেক্টর আপনারা জানেন, এখানে কিউ ভেক্টর, এটা পি আর ভেক্টর যা আছে তাই, এটাকে আমরা সংক্ষেপে কোনো নামকরণ করি নাই। এটা একটা ত্রিভুজ, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা পেলাম, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা পেলাম, এটাতে একটা পেলাম, আরেকটা, আরেকটা। আমরা যদি এখন এখানে তাকাই, এই যে এটা পি আর এস, পি আর এস, আমরা যদি সমীকরণ নাম্বার দিই, এটা 1 নং সমীকরণ। পি আর এস এটাও তো একটা ত্রিভুজ, পি আর এস এটাও তো একটা ত্রিভুজ। ওকে, তো পি আর এস এর দিকে যদি আমরা তাকাই, তীর চিহ্নগুলোর দিকে তাকাবো, দিক দিক, পি থেকে আর এর দিকে গেল, আর থেকে এস এর দিকে গেল, এস থেকে আবার পি এর দিকে গেল। তাহলে পি আর প্লাস আর এস প্লাস এস পি ইকুয়াল টু 0। কারণ আমরা যখন একটা ত্রিভুজবিধি যখন প্রয়োগ করতে যাব, ত্রিভুজবিধি প্রয়োগ করতে গিয়ে প্রথমে আমি ত্রিভুজটার যেই আদিবিন্দু থেকে আরম্ভ করব, আমি যদি ঘুরতে 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 আবার সেই আদিবিন্দুতেই ফেরত আসি, সবগুলো বাহুকে যোগ করতে 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 যদি সেই আদিবিন্দুটাই আবার ফেরত আসে, তখন সেই যোগফলটা শূন্য হয়ে যায়, যোগফলটা শূন্য হয়ে যায়। খেয়াল করে দেখেন, পি থেকে আর এর দিকে যাচ্ছে, এই যে তীরচিহ্ন অনুযায়ী, তীরচিহ্ন অনুযায়ী পি থেকে আর এর দিকে যাচ্ছে। ওকে, এবার আর থেকে এস এর দিকে যাচ্ছে তীরচিহ্ন অনুযায়ী, যোগ যোগ। এবার এস থেকে পি এর দিকে যাচ্ছে। তাহলে সবগুলো এই যে তীরচিহ্ন অনুযায়ী যখন এটা যাচ্ছে, তাহলে এটা কোনো জায়গাতে থামাথামি হচ্ছে না। পি থেকে আরম্ভ করে এই বাহুগুলো যোগ করতে 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 আবার সেই পিতেই ফেরত আসা হয়েছে, তখন যোগফল শূন্য হয়। যোগফল শূন্য, এটা অধ্যায় 12তে সমতলীয় ভেক্টরের চ্যাপ্টারে এটা ডিটেলস প্রমাণ দেওয়া আছে। অনুশীলনীতে এটার এই রিলেটেড অঙ্ক আছে, সেখানেও এটা প্রমাণ করে দেখানো হয়েছে। তো এখন যেহেতু এটা আমরা অন্য একটা চ্যাপ্টারের অঙ্ক করতেছি, তো এখানে আর অত বেশি ডিটেলস আমরা যাব না, যদি এটা অন্য চ্যাপ্টারের আলোচনা, তাও আমরা এখানে বললাম। তো এখানে তাহলে যখন একটা ত্রিভুজের আদিবিন্দু থেকে আরম্ভ করে, কোন একটা বাহুর আদিবিন্দু থেকে আরম্ভ করে সবগুলো বাহু যোগ করতে 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 আবার সেই আদিবিন্দুতেই ফেরত আসা হয়, তখন যোগফল শূন্য হয়ে যায়। তাহলে বলতে পারেন, স্যার তাহলে এটাতে সব যোগফল শূন্য হলো, বাকিগুলোতে হইল না কেন? প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য ত্রিভুজগুলোতে দেখবেন দুইটা ভেক্টরের তীরচিহ্ন না হয় একই দিকে, কিন্তু আরেকটা বাহুর তীরচিহ্ন কিন্তু বিপরীত দিকে। যেমন আমি যদি আপনাদেরকে একদম প্রমাণ সহ এখানে আমাদের দেখাই, কোনো সমস্যা নাই, আমরা ভালো করে বুঝবো, তাই না? এই যে দেখেন, যেমন এটার কথাই যদি ভাবেন, পি কিউ আর, এই ত্রিভুজটা, এখানে পি থেকে কিউ এর দিকে গিয়েছে, কিউ থেকে আর এর দিকে গিয়েছে, হ্যাঁ, কিউ থেকে আর এর দিকে গিয়েছে, কিন্তু আর থেকে কি পি এর দিকে এসেছে? পি কিউ, কিউ আর, আর পি, এমনটা হয়েছে না। আমরা দেখলাম পি কিউ, কিউ আর, পি আর। খেয়াল করে দেখেন, তিনটার কিন্তু তীরচিহ্ন একদিকে না, এটা আদিবিন্দু, এটা অন্তবিন্দু, আর এটা আবার এই বাহুটার আদিবিন্দু, এটার অন্তবিন্দু।
যদি একটা বাহুর অন্তবিন্দু আরেকটা বাহুর আদিবিন্দু এক জায়গাতে হয়, একটি বাহুর অন্তবিন্দু আরেকটা বাহুর আদিবিন্দু এক জায়গাতে হয়, তখন তারা ওই দুইটা বাহুকে আমরা যোগ করি, তাহলে পি কিউ প্লাস কিউ আর, কিন্তু এটার তীর চিহ্ন কিন্তু অন্যদিকে, তো এখানের মধ্যে আমরা এটাকে আলাদা করে রাখতেছি, পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু পি আর। ঠিক আছে, ওকে। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে যেটা এই যে পি আর প্লাস আর এস প্লাস এস পি, তাহলে যেই আদিবিন্দু থেকে আরম্ভ করা হলো সেই আদিবিন্দুতেই আবার ফেরত আসা হয়েছে, তাহলে এটার যোগফল হবে 0। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমরা এখন এখানের মধ্যে বলতে পারি যে পি আর ভেক্টর প্লাস আর এস ভেক্টর প্লাস এস পি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। আমরা যদি এই পিআরের যেই বাহুটা তাকে আলাদা করে ওই সাইডে পাঠাই, আর এস ভেক্টর এস পি ভেক্টর, পিআর ভেক্টরটা ওই সাইডে গিয়ে হয়ে যাবে মাইনাস পিআর ভেক্টর, কারণ সে জায়গা পরিবর্তন করছে, এখানে প্লাস ওই সাইডে গিয়ে মাইনাস। আচ্ছা, তাহলে আমরা আর এস প্লাস এস পি ইকুয়াল টু মাইনাস পিআর ভেক্টর পেলাম। যদি একটু সংক্ষেপে লিখি, আর ভেক্টর প্লাস এস ভেক্টর মাইনাস পিআর ভেক্টর, এটাকে আমরা বলতে পারি 2 নং সমীকরণ। এখন দেখেন, এই আমি বড় বড় দুইটা ত্রিভুজের মান আমি বের করলাম। এই যে পি কিউ আর বড় একটা ত্রিভুজ, পি কিউ আর বড় একটা ত্রিভুজ, এইটার আমি ফলাফল বের করলাম। আবার এইমাত্র পি আর এস এই ত্রিভুজটারও আমি ফলাফল বের করলাম। এখন যদি এই দুইটা ত্রিভুজকে একত্র করে দেই, তাহলে একটা চতুর্ভুজের মান চলে আসতেছে আমাদের সামনে, নাকি? যোগফলটা বের করে দিই। আচ্ছা, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং এর বাম পক্ষ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা হচ্ছে 1 নং এর বাম পক্ষ, যোগ 2 নং এর বাম পক্ষ আর ভেক্টর প্লাস এস ভেক্টর। 1 নং এর ডান পক্ষ পি আর ভেক্টর প্লাস 2 নং এর ডান পক্ষ মাইনাস পি আর ভেক্টর। পরবর্তী লাইনে যাই, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আর ভেক্টর প্লাস এস ভেক্টর পি আর ভেক্টর প্লাসে মাইনাসে মাইনাস পি আর ভেক্টর, তাহলে কত হয়? 0 ভেক্টর। এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়। তাইলে আমি যদি এটাকে আবার লিখি, এখানে সময় নষ্ট করলাম না, পি প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। আমি একদম এই ব্র্যাকেটটা ধরে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ব্র্যাকেটের সামনে যেই চিহ্ন সেটা পরিবর্তন হয়ে গেছে, ওকে। তাহলে আমরা এটা বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। ওকে, ঠিক আছে, আমরা এটা বললাম। তো এখন দেখেন যে বিষয়টা, 1 নং যেই সমীকরণটা আমরা পেয়েছিলাম, এটা 1 নং না, এই যে একদম শুরুতে ডিটেইলস করে যেটা পেয়েছিলাম, এবি ভেক্টর ইকুয়াল টু হাফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই কথাটাকে নিয়ে আসবো আমরা এখন, মানে এটাকে পুনরায় ব্যবহার করব, এবি ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমরা লিখব এবি ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, হাফ। আচ্ছা, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটার পরিবর্তে কি লেখা যায়? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটার পরিবর্তে কি লেখা যায়? মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর পরিবর্তে বলা যায়, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের পরিবর্তে বলা যায় মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। তাহলে আমরা এখানের মধ্যে এই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের পরিবর্তে লিখতেই পারি যে মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। পরবর্তী লাইন, হাফ
এই মাইনাস চিহ্নটা একেবারে সামনে চলে আসবে, -12 আর ভেক্টর প্লাস এস ভেক্টর। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কিন্তু খেয়াল করেন, এই যে হাফ আর ভেক্টর প্লাস এস ভেক্টর, এটা আমরা উপরে পেয়েছি এই যে এখান থেকে, হাফ আর ভেক্টর প্লাস এস ভেক্টর, এটা কোথা থেকে আসছে? সিডি ভেক্টর থেকে। সিডি ভেক্টর থেকে, তাহলে আমরা এখানে সিডি ভেক্টর লিখব। সামনের মাইনাস চিহ্ন আর হচ্ছে সিডি ভেক্টর। তো আমরা যখন একটা ভেক্টরের আদিবিন্দু এবং অন্তবিন্দুর জায়গা পরিবর্তন করি তখন চিহ্ন পরিবর্তন হয়। আদিবিন্দু এবং অন্তবিন্দুর জায়গা পরিবর্তন করি তখন চিহ্ন পরিবর্তন হয়। আশা করি আপনারা সবাই জানেন। আমি আদিবিন্দু সিকে অন্তবিন্দুর জায়গায় বসাইলাম আর অন্তবিন্দু ডিকে আদিবিন্দুর জায়গায় বসাইলাম, তাহলে অবশ্যই সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস হবে, কারণ এই যে সিডির সামনে যে প্লাস সেটা মাইনাস হবে। আর এটা তো আগে থেকে মাইনাস এমনিতেই ছিল, আগে থেকে মাইনাস এমনিতেই ছিল। আর এখন সিডি ভেক্টরটা আমি আদিবিন্দু অন্তবিন্দু জায়গা পরিবর্তন করছি, এই জন্য চিহ্ন পরিবর্তন হয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসটা লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে ডিসি ভেক্টর। ওকে ফাইন। তাহলে এখন দেখেন, তাহলে আমরা বলতে পারি এবি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর। যদি আমরা এই চিহ্নটা উঠায় ফেলতে চাই তাহলে মডুলাস চিহ্ন দিব। মডুলাস চিহ্ন দিলে এই ভেক্টরের সাইনটা উঠে যাবে। মডুলাসের চিহ্নটা দেওয়া মানে হচ্ছে মান বের করা, এবি ভেক্টরের মান নির্ণয় করা। তাহলে মডুলাসের চিহ্ন দিলাম, এখন এই তীর চিহ্নটা উঠে যাবে, অতএব এবি ইকুয়াল টু ডিসি। অঙ্ক শেষ হয়ে গেছে, এই যে এখনই এক লাইন বাকি শুধু এখন। তাহলে এবি ইকুয়াল টু ডিসি বের হয়েছে, এবি ইকুয়াল টু ডিসি। যদি একটু চিত্রতে নিয়ে যাই, এই যে চিত্রতে যদি আসি, তাহলে দেখেন আমরা এইমাত্র কি পেলাম? এবি ইকুয়াল টু ডিসি। হ্যাঁ, এই যে সবাই একটু তাকাই, এবি এবং ডিসি সমান, এবি ইকুয়াল টু ডিসি পেয়েছি আমরা অঙ্ক করতে করতে। অন্য কোনো জায়গাতে বলা ছিল না, অঙ্ক করতে করতে প্রক্রিয়া অনুসরণ করে আমাদের সামনে এটা আসছে, এবি আর ডিসি সমান, এবি এবং ডিসি সমান। আচ্ছা, এখন দেখেন এবি যেই ভেক্টরটা ছিল আর ডিসি যেই ভেক্টরটা, এই দুইটার কি ধারক রেখা একই কিনা? কারণ যেহেতু এই দুইটা ভেক্টর সমান, তাহলে অবশ্যই হয় এদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, এটাই নিয়ম। এই দুইটি ভেক্টর যেহেতু সমান, তাহলে হয় এদের ধারক রেখা ওদের অর্থাৎ এদেরকে ধারণ করে যে, হয় এদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তো এখানে আমরা দেখতেছি এবি ভেক্টর আর ডিসি ভেক্টর দুইটা ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। এমন না যে একটা রেখার মধ্যেই এ বি ভেক্টর অবস্থান করতেছে আবার ডিসি ভেক্টর অবস্থান করতেছে, এমন না যে একই রেখার মধ্যে এবি এবং ডিসি অবস্থান করতেছে, সুতরাং এবি ভেক্টরের ধারক রেখা এবং ডিসি ভেক্টরের ধারক রেখা একই, এমন না। দুইটা ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর দুইটা ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করতেছে, তাহলে এদের ধারক রেখা একই না, তার মানে সমান্তরাল। যেহেতু দুইটা ভেক্টর সমান কিন্তু এদের ধারক রেখা এক না, তাহলে সমান্তরাল অবস্থায় আছে, তাহলে আমরা দেখলাম এবি এবং ডিসি পরস্পর সমান এবং তারা সমান্তরাল অবস্থায় আছে। তারা কি অবস্থায় আছে? সমান্তরাল অবস্থায় আছে। অনুরূপভাবে, এই যে ভাইয়া কি বলবো অনুরূপভাবে, তাহলে আমরা বলতে পারি অনুরূপভাবে আমরা বলতেই পারি বিসি ইকুয়াল টু এডি, আমরা বলতেই পারি বিসি ইকুয়াল টু এডি, এবং তারাও সমান্তরাল অবস্থায় আছে, তাহলে এখন দেখেন এবি এবং ডিসি তারা সমান এবং সমান্তরাল, বিসি এবং এডি তারাও সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এবিসিডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। কারণ সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিক হলো এমন চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এবিসিডি চতুর্ভুজের এবি বাহু এবং ডিসি বাহু তারা সমান এবং সমান্তরাল, এবং বিসি এবং এডি বাহু তারা সমান এবং সমান্তরাল। আপনারা বলতে পারেন, স্যার আপনি এতক্ষণ যাবৎ কাজ করে তো বের করছেন এই পর্যন্ত,
এ বি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর, আপনি ঠাস করে এখানে লিখে দিলেন বিসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। এটা কোথা থেকে পাইলেন? ওই যে কিছুক্ষণ আগে যেমন অঙ্কের শুরুতে আমরা যেমন এখানের মধ্যে একবার ডিটেলসে করেছিলাম এ কিউ ভেক্টর প্লাস কিউ বি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর, করতে 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 আমরা পেলাম এবি ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এরপর আমরা বলেছি অনুরূপভাবে, মানে এটা যেই সিস্টেমে করেছি ওই একই সিস্টেম যদি অবলম্বন করি তাহলে আমরা এগুলো পাই অনুরূপভাবে। ঠিক সেই রকমভাবেই আমরা এখন এই যে এখানের মধ্যে এ বি এবং ডিসি এই দুইটা যে সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করার জন্য অনেক কিছু করছি। এই কর্ণটা আমরা আঁকছি, যে এই কর্ণটা আঁকছি, এই দুইটা বাহু যে সমান এবং সমান্তরাল এটা প্রমাণ করার জন্য এই কর্ণটা আঁকছি। এরপর আমরা বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ এগুলো নিয়ে কথাবার্তা বলছি। এখন যদি আপনারা এই দুইটা বাহু যে সমান এবং সমান্তরাল এটা প্রমাণ করতে চান তাহলে আবার এই দিক দিয়ে একটা কর্ণ লাগবে, এই যে এই দিক দিয়ে একটা কর্ণ লাগবে। তখন আপনি এই বাহু আর এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এটা আপনি প্রমাণ হয়ে যাবে। এখানে যেই পদ্ধতি অবলম্বন করছি ওই একই পদ্ধতি অবলম্বন করলে এই বিসি আর এডি তারাও সমান হবে। তো সেটা তো আর এত কিছু করার দরকার নাই, যেহেতু আপনি এর সাথে ডিটেলসে করছেন, তো একই সিস্টেম অবলম্বন করলে আমরা বিসি আর এডিকেও সমান পাবো। তাহলে আমরা বলতে পারি এ বিসিডি হচ্ছে একটি সামান্তরিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কের শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার একটু দ্রুত গতিতে বলে দেই, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, আমাদের পিডিএফ এর মধ্যে নোটের মধ্যে তো বিস্তারিত লেখাই আছে, আমি একটু বলে দিচ্ছি আবার। আমাদেরকে বলছে পি কিউ আর এস একটি চতুর্ভুজ, পি কিউ বাহুর মধ্যবিন্দু এ, কিউ আর বাহুর মধ্যবিন্দু বি, এই বাহুর মধ্যবিন্দু সি, এই বাহুর মধ্যবিন্দু ডি। এখন বলছে এ বি সি ডি একটি সামান্তরিক, এটা তোমরা প্রমাণ করে দেখাও। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ছোট ছোট যেই ত্রিভুজগুলো আছে এদেরকে নিয়ে প্রথমে কাজ করতে হবে, এরপরে বড় ত্রিভুজগুলোকে নিয়ে কাজ করতে হবে। এই দুইটা ধাপ অবলম্বন করলেই আমার অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। আমি এখন যেই কাজটা করতেছি, আমি পি কিউ ভেক্টরকে, এই যে এটা তো দুই অক্ষরে লেখা তাই না, এই যে পি কিউ ভেক্টর এটা দুই অক্ষরে লেখা আছে, তাকে আমি এক অক্ষরে প্রকাশ করলাম পি ভেক্টর। কিউ আর ভেক্টরকে কিউ ভেক্টর, আর এস ভেক্টরকে আর ভেক্টর, এসপি ভেক্টরকে এস ভেক্টর, এইভাবে করে এক অক্ষরে প্রকাশ করে নিলাম। এবার আমি আসি ছোট যেই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজের এখানে, ছোট ত্রিভুজের এখানে এসে আমি এটা নিয়ে কথা বলবো। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমি প্রয়োগ করব, ডিটেইলসে করব একেবারে এই ত্রিভুজটার ক্ষেত্রে। এটা ডিটেইলসে করার পরে এটা যেই সিস্টেমে করেছি ওই একই রকমভাবে আমি বলবো অনুরূপভাবে। আমি কি বলবো? অনুরূপভাবে। এই কথাটা যখন বলবেন তখন আর ডিটেলসে করতে হবে না, আপনি সংক্ষেপে লিখে ফেলতে পারবেন। অনুরূপভাবে বিসি ভেক্টরের মান চলে আসবে, সিডি ভেক্টরের মান চলে আসবে, ডিএ ভেক্টরের মান চলে আসবে। তাহলে ছোট ছোট ত্রিভুজগুলোর কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ, বড় ত্রিভুজ। বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা পি কিউ আর এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব এখানে। ওকে, এবার আসেন এখানে পি আর এস এই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজটার মধ্যে তীর চিহ্ন সব একই দিকে চলে গেছে, অর্থাৎ আদিবিন্দু থেকে আরম্ভ করে আবার সেই আদিবিন্দুতেই ফেরত আসা হয়েছে। সুতরাং এটার যোগফল হবে 0। সেখান থেকে আমরা এই পি আর এর মান পেয়ে যাব ঋণাত্মকে আসছে, ঋণাত্মক মাইনাস, আপনাদের সবার মনে আছে ঋণাত্মকে আসছে। ওকে, ঠিক আছে। এখন আমরা জানি যে এই একটা বড় ত্রিভুজ আর এই একটা বড় ত্রিভুজ যোগ করলে চতুর্ভুজটা হয়ে যায়। এই বড় ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ দুইটা যোগ করলে চতুর্ভুজটা হয়ে যায়। আমরা দুইটাকে যোগ করছি, এই যে আপনাদেরকে দেখাই, আমরা দুইটাকে যোগ করছি। এই যে দেখেন, এটা বড় ত্রিভুজ, এটা আরেকটা বড় ত্রিভুজ, এই দুইটা বড় ত্রিভুজকে আমরা যোগ করছি। যোগ করতে গিয়ে আমরা পেলাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। এবার অঙ্কের শুরুর দিকে ছোট্ট একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করেছিলাম, ছোট্ট একটা ত্রিভুজ নিয়ে এবি ভেক্টর, সেটা লিখলাম। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের পরিবর্তে যে মাইনাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর লেখা যায় সেটা লিখলাম, ক্যালকুলেশন করলাম। হাফ আর ভেক্টর প্লাস এস ভেক্টরের পরিবর্তে সিডি ভেক্টর। আমি যখন সিডি ভেক্টরের আদিবিন্দু অন্তবিন্দু পাল্টাবো তখন সামনে একটা চিহ্ন পরিবর্তন হবে, মানে প্লাস। তো আমি দেখলাম এবি ভেক্টর আর ডিসি ভেক্টর পরস্পর সমান, এবি ভেক্টর ডিসি ভেক্টর পরস্পর সমান। আমি যখন মডুলাস চিহ্ন দিব তখন তীর চিহ্ন উঠে যাবে, অর্থাৎ ভেক্টরের সাইন উঠে যাবে, এটা মান প্রকাশ করবে। তাহলে এবি ইকুয়াল টু ডিসি, অর্থাৎ এবির মান ডিসির মান সমান, এবির মান ডিসির মান সমান। তাহলে এবি এবং ডিসি পরস্পর সমান। আচ্ছা, তো এই যে এবি এবং ডিসি পরস্পর সমান, আমরা যদি আমাদের ওই চিত্রটার দিকে তাকাই, একটু চিত্রতে নিয়ে যাই,
আমরা যদি ওই চিত্রটাতে তাকাই তাহলে আমরা দেখব, এই যে দেখেন, তাহলে আমরা দেখলাম এবি এবং ডিসি তারা পরস্পর সমান। আমাকে যে তারা বলছে এ বি সি ডি চতুর্ভুজটি সামান্তরিক, এটা প্রমাণ করে দেখাও। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের মধ্যে এ বি আর সিডি এটা তো বিপরীত বাহু, তো আমরা দেখতেছি বিপরীত বাহু দুইটা পরস্পর সমান হয়েছে। এখন এই এ বি এবং সিডি তাদের কিন্তু ধারক রেখা একই না, ভিন্ন ভিন্ন, সুতরাং এরা সমান্তরাল অবস্থায় আছে। তাহলে এ বি এবং ডিসি তারা সমান এবং সমান্তরাল। এখন যদি এই একই পদ্ধতি যা যা এখানে মধ্যে অবলম্বন করলাম, এই একই পদ্ধতি যদি এখন আমরা বিসি আর এডির ক্ষেত্রে অবলম্বন করি, তখন আমরা এখানে এই যে কিউ এস একটা কর্ণ আঁকবো, কিউ এস কর্ণ আঁকবো, তখন আমরা দেখব বিসি এবং এডি তারা সমান এবং সমান্তরাল চলে আসবে। তাহলে একটু আগে পেয়েছি এ বি এবং ডিসি সমান, অনুরূপভাবে বিসি এবং এডি সমান। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল পাওয়া গিয়েছে। তাহলে এটি হচ্ছে সামান্তরিক। এই হচ্ছে বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, একদম ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। এই যে আমাদের এখানে পুরোটা লেখা আছে, যেভাবে যেভাবে করেছি ঠিক সেইভাবে করে এখানের মধ্যে লেখা আছে সুন্দর করে। আমার হাতের লেখা তো ভালো না, আমি মূলত চিত্রটা দেখায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এই সিস্টেমে পুরো জিনিসটা লেখা আছে, ঠিক আছে? ওকে, তো এইভাবে করে আমরা সম্পূর্ণ অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে দেখেন এই যে লেখা আছে এ বি এবং ডিসি তারা পরস্পর সমান এবং সমান্তরাল, অনুরূপভাবে বিসি এবং এডি তারাও সমান এবং সমান্তরাল। তাহলে এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক প্রমাণিত। তাহলে আমাদেরকে তারা এটাই প্রমাণ করতে বলেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে এই প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছিল, প্রশ্নটা সমাধান করলাম।